প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম অধ্যায়ের খনিজ লবণ পরিশোষণ যে প্রক্রিয়া আছে তার ধারাবাহিকতায় খনিজ লবণ পরিশোষণ এই টপিক্সের অধীনে সক্রিয় পরিশোষণ আমরা সেটা আলোচনা করব। আজ আমি সক্রিয় পরিশোষণ অর্থাৎ উদ্ভিদ কি প্রক্রিয়ায় মাটি থেকে প্রয়োজনীয় উপাদানগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই উপাদানগুলো উদ্ভিদ গ্রহণ করে শোষণ করে এই বিষয়টা আমরা আলোচনা করব। আজ আমরা সাধারণত জানি যে মূলের কোষ প্রাচীর, এটা যদি মূল হয়, এই মূলের কোষ প্রাচীর, এটা কোষ যদি বলি, এটা কোষ, এই কোষ পর্দাটা ভেদ্য, বাট এর ভিতরে একটা পর্দা আছে, এর নাম হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি কিন্তু অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য পর্দা বলা হয়, অর্ধভেদ্য। আর এটা হলো কোষ প্রাচীর, এটাকে বলা হয় কোষ, এটা ভেদ্য। এখন প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম খুব ইজিলি এইখানে আসতে পারে, এই স্পেসটাতে আসতে পারে। কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের যে মাঝে ফাঁকা জায়গা আছে, সে ফাঁকা জায়গার ভিতরে এটা আসতে পারে। কিন্তু এই কোষ ঝিল্লি তো অর্ধভেদ্য, মানে শুধু দ্রাবককে ভেদ করতে দেয়, দ্রবকে ভেদ করতে দেয় না, খনিজ আয়নগুলোকে ভেদ করতে দেয় না, শুধুমাত্র পানিগুলোকে ভেদ করতে দেয়। এই কারণে এইটা কিছুটা মেকানিজম প্রয়োগ করে, কিছু কৌশল প্রয়োগ করে এর ভিতরে, অর্থাৎ এইখানে সোডিয়ামটা বা এখানে সোডিয়াম আছে সেটা এই জায়গায় প্রবেশ করে। এই প্রসেসটাই হলো আসলে সক্রিয় পরিশোষণ। তোমাদের সিলেবাসে যে মতবাদ আছে সেটা হলো আয়ন বাহক কনসেপ্ট উপর ভিত্তি করে, আয়ন বাহক, আয়ন বাহক ধারণা, এর উপর ভিত্তি করে কেউ আয়নকে বহন করে, এর উপর ভিত্তি করে 2-3 জন বিজ্ঞানী মতবাদ দিয়েছে। এর একটা হলো লুন্ডেগর মতবাদ, আরেকটা হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আরেকটা আছে লেসিথিন বাহক মতবাদ। একটা লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ অথবা লেসিথিন বাহক। এর আরেকটা নাম আছে সাইটোক্রোম পাম্প মতবাদ। আমি আজকে এই লুন্ডেগর মতবাদটা আলোচনা করব। একটু এই টপিকসটাকে একটু বুঝতে হবে, যার কারণে একটু লুন্ডেগর মতবাদটা। এখন আমরা জানি কোষ ঝিল্লি 2 স্তর বিশিষ্ট থাকে। এখন মনে করো আমি দিচ্ছি যে একটা কোষ ঝিল্লি আর্ট করতেছি, এইটা একটা স্তর, এইটা একটা স্তর। এখান থেকে যে শুরু করি আমরা, এই জায়গাটাকে হলো কোষ ঝিল্লি। এটা হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই অংশগুলো কোষের বাহিরের অংশ, মানে কোষের বাইরে তো কোষ ঝিল্লির বাইরের অংশ। বাইরের অংশ। আর এটা কোষের অভ্যন্তর, অর্থাৎ সাইটোপ্লাজম। আরটা সহজ করে বলতে পারি, এখানে আছে সাইটোপ্লাজম আছে। এখন তাহলে এইখান থেকে বিভিন্ন আয়নগুলো, যেমন অ্যানায়ন, ক্যাটায়ন,
অ্যানায়ন ক্যাটায়নগুলো এর ভিতরে প্রবেশ করে, এই প্রসেসটা হলো এখানে একটা দেওয়া আছে। এখন বিজ্ঞানী লুন্ডেগরের মতবাদ অনুযায়ী এইখানে একটা পাম্প ব্যবহার হয়, নাম হলো সাইটোক্রোম পাম্প। সাইটোক্রোম, আমরা এই সাইটোক্রোমটা একটু এখানে দেখি এই পাশে অল্প করে। সাইটোক্রোম পাম্পটা তৈরি হয় লৌহ দিয়ে, লৌহ অর্থাৎ আয়রন, আয়রন এইরকম একটা পাম্প থাকে। এইখান থেকে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এই পাশে ইলেকট্রন প্রবেশ করে গ্রহণ করে Fe2+ হয়, আবার এই ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়। এইভাবে এখানে ইলেকট্রন ত্যাগ করবে, আরেকটা পাম্পে চলে যাবে, এই ইলেকট্রন ত্যাগ করবে, আরেকটা পাম্পে চলে যাবে। এইখানে তিনটা পাম্প ব্যবহার হয়, একটা বি, একটা সি, একটা এ। সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সবচেয়ে বেশি পাওয়ার হলো বি, তার চেয়ে কম হলো সি, তার চেয়ে কম হলো এ। এটা হলো ক্রমবিন্যাস পাওয়ারের দিক দিয়ে। এখন ইলেকট্রন এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, আবার অ্যানায়ন এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। এইভাবে মূলত আসলে আয়নটা পরিবহন হয়। তাহলে আমরা একটা পাম্পটা এখানে দেখে লিখে পারি, ভিতরে একটা পাম্প, সাইটোক্রোম পাম্পটা লিখে ফেলি। এই একটা পাম্প, এই একটা পাম্প, এই একটা পাম্প। এটা হলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, এ। তাহলে এটার কি তৈরি হয় আমরা যখন একটু আগে, আয়রন দিয়ে তৈরি, আয়রন দিয়ে তৈরি। এখন লুন্ডেগরের মতে, এটা এখন আসি, লুন্ডেগরের মতে ভিতরের দিকে এই সাইডটা বিক্রিয়া হয়, নাম হলো ডিহাইড্রোজিনেস। এই বিক্রিয়ায় উৎপন্ন হয় ইলেকট্রন এবং প্রোটন। এই বিক্রিয়ায় উৎপন্ন হয় ইলেকট্রন এবং প্রোটন। ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার কারণে এই প্রোটনটা বাহিরের তলের দিকে চলে আসে, আর ইলেকট্রনটা সাইটোক্রোম পাম্পে প্রবেশ করে। তাহলে আমরা জানি আয়রনের 3+, সে ইলেকট্রন গ্রহণ করে 2+ হয়। তাহলে কে গ্রহণ করবে? একমাত্র আয়রনে গ্রহণ করার ক্ষমতা আছে 2+-এর, 3+-এর। তাহলে আয়রন 3+ ইলেকট্রন গ্রহণ করে সে তৈরি হবে আয়রন 2+। এই পরে বি সাইটোক্রোমটা উক্ত ইলেকট্রন ত্যাগ করবে সি এর নিকট। বি সাইটোক্রোমটা উক্ত ইলেকট্রন ত্যাগ করবে সি এর নিকট। এখন এ যদি ইলেকট্রন ত্যাগ করে, সে ত্যাগ করলে হবে 3+, গ্রহণ করবে সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি এর 3 গ্রহণ করবে, গ্রহণ করে সে হবে 2+। একইভাবে সাইটোক্রোম সি এই ইলেকট্রন ত্যাগ করে হবে 3+, এবং এ 3+ গ্রহণ করে সে হবে 2+। সি থেকে, তাহলে বি থেকে সিতে আসলো ইলেকট্রন, শক্তি কিছু নির্গত হলো, সি থেকে এতে আসলো, দেন এ থেকে এই যে ইলেকট্রনটা আছে এটা বাহিরে তুলে মুক্ত করে দিল। অর্থাৎ ভিতরের দিকে ইলেকট্রন আয়রন গ্রহণ করে সেই পাম্পের মাধ্যমে এসে বাহিরের দিকে এই ইলেকট্রনটাকে সে মুক্ত করে দিল। এই যে একটা ইলেকট্রন মুক্ত হয়ে গেল, আয়রন যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এই উক্ত আয়রন ইলেকট্রন ত্যাগ করার কারণে একটা ঋণাত্মক বা অ্যানায়ন বিনিময়ে সে গ্রহণ করবে।
অর্থাৎ সে এখান থেকে অ্যানায়ন গ্রহণ করে এই পাশ দিয়ে, অর্থাৎ এখানে তো একটা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন বের করে দিচ্ছে, ইলেকট্রন তো এখানে নাই, এখানে আছে এখানে নাই, এখানে ইলেকট্রন বেশি একটা ইলেকট্রন কম, ফলে অ্যানায়নটা ইলেকট্রন ঋণাত্মক, অ্যানায়ন ঋণাত্মক, সে এখান থেকে এসে এইখানে অ্যানায়নটা গ্রহণ করবে। তবে যে 3+ নিরপেক্ষ হওয়ার জন্য 3- যাবে। দেন এখান থেকে তারপর এদিকে এসে অ্যানায়ন এখানে আসবে, দেন অ্যানায়ন এখানে আসবে, দেন অ্যানায়ন এই জায়গাটাতে মুক্ত করে দেবে। তাহলে অর্থাৎ এই পাশ দিয়ে ইলেকট্রন প্রবেশ করলো, এখানে 2- প্রশমিত হওয়ার কারণে, চার্জকে নিরপেক্ষ করার কারণে 2-। তাহলে অ্যানায়ন ইলেকট্রন ভিতরের তলে বিক্রিয়া উৎপন্ন করে পাম্পের মাধ্যমে ইলেকট্রন বাহিরে চলে আসলো, বিনিময়ে বাহিরের তল থেকে একটা অ্যানায়ন প্রবেশ করে এই পাম্পের মাধ্যমে এই ভিতরের তলে এসে মুক্ত হয়ে গেল। এই যে ইলেকট্রন প্রবাহের কারণে শক্তির উৎপন্ন হলো, এই সাইটোক্রোমকে অ্যাক্টিভ হয়ে গেল, এইটাকে একটা বিপাকীয় ক্রিয়া বলা হয়, এবং সেই কারণে অ্যানায়ন ভিতরে প্রবেশ করলো। তো এই বাহিরের দিকে একটা ইলেকট্রন, এখন ইলেকট্রন যদি এখানে আধিক্য হয় তাহলে কিন্তু এক সময় এই ইলেকট্রনটা এখান থেকে আর নিবে না, উল্টা যাবে, বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, প্রসেসটা বন্ধ হয়ে যাবে, এখানে ইলেকট্রন কমাইতে হবে। এই ইলেকট্রন, এই প্রোটন এবং এই বাহির থেকে এটা অক্সিজেন নিবে, তাহলে এই তিনটা মিলে তৈরি করবে পানি। অর্থাৎ পাম্প থেকে আসা ইলেকট্রন, ভিতরের তল থেকে আসা প্রোটন এবং কোষ ঝিল্লির বাহির থেকে নেওয়া হলো অক্সিজেন, এই তিনটা মিলে তৈরি করবে পানি। দেন এই পানিটা আবার এদিকে বের করে দেবে, ফলে এখানে আর কোনো ধরনের আধিক্য সৃষ্টি হবে না, এখান থেকে বিক্রিয়াটা সম্যকভাবে থাকবে। এইভাবে লুন্ডেগরের মতে অ্যানায়নটা কোষের অভ্যন্তরে প্রবেশ করে। বাট ক্যাটায়নের সম্পর্কে লুন্ডেগর কোনো সক্রিয় মতবাদ দেয়নি, তার মতে ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে লুন্ডেগর বলছে যে এইভাবে, অর্থাৎ পাম্পের মাধ্যমে, পাম্প হলো একটা বাহক, এই পাম্পের মাধ্যমে অ্যানায়নটা কোষের বাহির থেকে কোষের ভিতরে প্রবেশ করে, আর ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে কোষের ভিতরে প্রবেশ করে, পরিশোষণ ঘটে। লুন্ডেগরের মতে এইভাবে কোষের অভ্যন্তরে খনিজ লবণগুলো পরিশোষণ ঘটে। অপরদিকে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী, অর্থাৎ সেকেন্ড যে মতবাদটা আছে, এই প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী দেখো কি হয়, যে এইটা একটা কোষ ঝিল্লি, এখানে আবার অত ভিতরে পাম্প থাকে না, এই কোষ ঝিল্লি এইখানে কিছু, এটা একটা পাম্প আছে, পোর্টের মতো আছে, এই একটা পোর্ট আছে, একটা পোর্ট আছে, এগুলো পোর্ট বলা হয়। যেমন এটা একটা পাম্প, এর নাম হলো প্রোটন পাম্প, আর এটাকে বলা হয় ক্যাটায়ন ইউনিপোর্ট, আর একে বলা হয় অ্যানায়ন প্রোটন কো ট্রান্সপোর্ট। অর্থাৎ এই পাশ দিয়ে অ্যানায়ন এবং প্রোটন একসঙ্গে প্রবেশ হবে এই পোর্ট দিয়ে, আর এই পোর্ট দিয়ে শুধুমাত্র ক্যাটায়ন পাস করতে পারবে। কিন্তু এই পোর্ট দিয়ে যারা পাস করা যে বাহকগুলো আছে, সেই বাহকগুলো কিন্তু থাকে নিষ্ক্রিয়, একে সক্রিয় করতে হয়। এই করতে যেয়ে এটা কোষের বাহিরে, কোষ ঝিল্লির বাহিরে, এটা কোষের ভিতর, এই ভিতরে
এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপি ভেঙে এডিপি তৈরি করে এবং শক্তি নির্গত হয়। আমরা জানি এটিপি ভাঙলে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি যে নির্গত হলো, এই শক্তিটা গ্রহণ করে একটা প্রোটন গ্রহণ করে এই প্রোটন পাম্প দিয়ে বাইরে উৎক্ষিপ্ত হয়, অর্থাৎ কোষের ঝিল্লির বাইরে চলে আসলো। তাহলে আমরা কি বললাম যে এই মতবাদ অনুযায়ী অ্যানায়ন প্রোটন কো-ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী কোষের ভিতরে এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপি ভেঙে শক্তি নির্গত করে, উক্ত শক্তি প্রোটন গ্রহণ করে বাইরে উৎক্ষিপ্ত হয়। অ্যাজ এ রেজাল্ট এর ভিতরে কোষের ভিতরে পজিটিভ কম, এখানে বেশি, অর্থাৎ পজিটিভ চার্জের কম বেশি হলো। অপরদিকে পিএইচ বেশি, পিএইচ কম। এই যে একটা তারতম্য সৃষ্টি হলো কোষের ভিতরে এবং কোষের বাহিরে, যে একটা পিএইচের ইমব্যালেন্স সৃষ্টি হলো, যার কারণে এই কোষ ঝিল্লি বরাবর এক ধরনের এনার্জি সৃষ্টি হয়। যেমন মনে করো আমরা যখন কারেন্টে লাইট বা ফ্যান ব্যবহার করি, সুইচ এবং কারেন্টের ওই ফ্যানের যে একটা সংযোগ আছে, দুই জায়গার মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি না হলে কিন্তু তোমার চলবে না, তারতম্য সৃষ্টি হতে হবে। ঠিক এই পাশে এবং এই পাশে চার্জের পার্থক্যের কারণে এই বরাবর একটা এনার্জি সৃষ্টি হলো। সেই এনার্জির নাম হলো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অথবা প্রোটন মোটিভ ফোর্স, পিএমএফ বলা হয়। এই ফোর্সের কারণে এইখানে বাহকগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এই বাহক, এই পোর্টের যে বাহক, তার কাজ হলো ক্যাটায়নগুলোকে কোষের অভ্যন্তরে নিয়ে যাওয়া। ফলে এই বাহক যখন অ্যাক্টিভ সক্রিয় হয়ে গেল, তখন এখান থেকে এই ক্যাটায়নগুলো কোষের অভ্যন্তরে প্রবেশ করে। আর এই বাহক যখন সক্রিয় হয়ে গেল, তখন এখান দিয়ে, এই পোর্ট দিয়ে প্রোটন এবং অ্যানায়ন দুইটা একসঙ্গে ভিতরে শোষণ করে, মানে বহন করে এই বাহকগুলো। এখানে যে বাহক আছে, সে বাহকটা একটাকে না, এই বাহকটা প্রোটন এবং অ্যানায়নকে যৌথভাবে ভিতরে শোষণ করে নেয়, পরিবহন করে নেয়। আর এইখানে যে বাহকটা আছে, সেই বাহকটা শুধুমাত্র ক্যাটায়নকে ভিতরে প্রবেশ করে নেয়। তাহলে এইভাবে, অর্থাৎ এই বাহকগুলোকে সক্রিয় করে প্রোটন মোটিভ ফোর্স তৈরি করার মাধ্যমে বাহকগুলোকে সক্রিয় করে আয়নগুলো কোষের ঝিল্লির বাহির থেকে কোষের অভ্যন্তরে প্রবেশ করলো। এই কনসেপ্টটাকে বলা হয় অ্যানায়ন প্রোটন কো-ট্রান্সপোর্ট। এটাকে একটা বিজ্ঞানীর মতবাদের সঙ্গে সিমিলার করা হয়। পিটার মিশেল নামে বিজ্ঞানী আছে, তার কেমিওসমোটিক মডেলের অনুসারে এইটাকে মনে করা হয়, পিটার মিশেলের কেমিওসমোটিক মডেল অনুসারে। তাহলে এই হলো তোমাদের সিলেবাসের মোটামুটি আলোচনাযোগ্য। আর লেসিথিন বাহক খুব একটা নয়, 3 লাইন 4 লাইন সেন্টেন্স আছে, এটা আমরা আগামী দিন একটু দেখব। আর আজকে এই পর্যন্ত থাকলো দুইটা থিওরি আমরা আলোচনা, দুইটা মতবাদ আলোচনা করলাম। একটা হলো প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হলো লুন্ডেগর মতবাদ। এই মতবাদ, এই দুই কনসেপ্ট অনুযায়ী খনিজ লবণগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রেট, এই আয়নগুলো কীভাবে কোষের ভিতরে শোষিত হয়, সেই মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিক প্রশোধন সম্পর্কে আছে, পত্রণ্ড খোলা হওয়া বন্ধ হওয়া, সেই বিষয়ে আলোচনা করব। তা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।